আমার স্বামী মারা যাওয়ার 2 মাস পর আমি ছোট্ট মেয়েটাকে নিয়ে রুমে একা একা শুয়ে আছি। বাসায় কেউ নেই, শুধু আমার ছোট দেবর আছে। আমি তাকে আমার নিজের ছোট ভাইয়ের মতো মনে করি, কারণ স্বামীর আপন ছোট ভাই বলে কথা। তাছাড়া আমার স্বামী তাকে প্রচন্ড ভালোবাসতো। আমি বাচ্চাটাকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে নিজের ঘুম চলে আসলো বুঝতে পারিনি। এদিকে দেবর মাঝরাতে ঘুম থেকে উঠে ডাইনিং রুমে পায়চারি করছিল। মনে মনে ভাবলো ভাবি রুমে একা একা ঘুমোচ্ছে। হালকা করে দরজা খুলে ওদিকে নজর দিল। দেখে ডিম লাইটের আলোতে ভাবিকে অসাধারণ সুন্দর লাগছে। কি করব বুঝে উঠতে পারছি না। ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেলাম, তারপর পা টিপে টিপে ভাবির রুমে ঢুকে গেলাম। রুমে গিয়ে খেয়াল করলাম ভাবি কাত হয়ে শুয়ে আছে। পেটের অংশ থেকে শাড়ির আঁচলটা উঠে গেল। আমি আর ধৈর্য ধরতে পারলাম না, খারাপ ভাবে স্পর্শ করতে চাইলাম। ভাবি হঠাৎ চমকে উঠে বসে গেল। আমাকে দেখে বলল, মারুফ তুই এখানে এত রাতে কি করছিস? আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 12টা। তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা। মারুফ বের হলো না, সে উল্টো আমাকে নানান ভাবে তার কথা ছলে খারাপ উদ্দেশ্যে ছুতে চেয়েছে। আমি বলেছি বাসার সবাইকে জানিয়ে দিব। সে মোটেও ভয় পাচ্ছে না। মারুফ একটা হাসি দিয়ে বলল, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আমি নিজেও নিশ্চিত কোনো প্রমাণ ছাড়া আমাকে কেউ বিশ্বাস করবে না, উল্টো আমার উপর দোষ চাপাবে। ইদানিং আমি এটাও খেয়াল করেছি সে আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকায়। স্বামী মারা যাবার সাথে সাথে সবকিছু উলটপালট হয়ে গেল। আমি নিজের মনকে শক্ত করে ধাক্কা দিয়ে আমার দেবরকে ছিটকে ফেলে দিলাম। তারপর জোরে ধাক্কা দিয়ে রুম থেকে বাহির করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার 40 দিনের একটা বাচ্চা আছে। আমার স্বামী 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন আমার মানসিক অবস্থা কেমন তা কেবল আমিই জানি। মানুষটা গত হওয়ার পর কেমন যেন একা হয়ে গেছি। তাছাড়া আমার শাশুড়ির সাথেও আমার সম্পর্ক তেমন ভালো না। স্বামী মারা যাওয়ায় তিনি আমাকে অপয়া আর পুরা কপালি ছাড়া আর কিছুই ভাবেন না। সবার মন রক্ষা করে আমাকে চলতে হয়। এখন ইনকামের একমাত্র পথ আমার একমাত্র দেবর। স্বামী মারা যাবার পর থেকে আমি খুব ভয়ে থাকি। দেবরের চাহনি দেখে বুঝলাম সে কখন আমার রুমে ঢুকে যায়। এতদিন যা ভাবলাম আজকে তাই হলো। বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকি। ভীষণ একা আর ভয় লাগে। পরদিন সকালে ফ্রিজ থেকে 1 পোটলা মুরগির মাংস বের করলাম। ভাবলাম আমি গতকালকের ঘটনা এখনো কাউকে কিছুই বলিনি। আমার শাশুড়ি মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, এখনো আসার নামগন্ধ নেই। আমি জানতাম না যে তারা বাসায় নেই। আমার দেবর, আমি আর আমার বাচ্চা আছি বাসায়। সকাল 11টা বাজে। খেয়াল করলাম দেবর এখনো ঘুমোচ্ছে। আমি রান্নাঘরে ঢুকে গেলাম, কাজ করছি আর মনে মনে ভাবছি রাতের বেলা আমাকে ভয় দেখালেও দিনে হয়তো সে এমনটা করবে না, কিন্তু দিনের বেলায় সে আরো ভয়ানক। রান্নাঘরে এসে আমার হাত ধরে ফেললো। আমি জোর করে ছাড়ানোর চেষ্টা করছি, কোনো লাভ হচ্ছে না। ভাগ্যক্রমে দরজায় কে যেন কলিং বেল দিচ্ছে। আমার দেবর আমার হাত ছেড়ে দিয়ে ভয়ে নিজেই দরজা খুলতে চলে গেল। দরজা খুলে দেখে আমার শাশুড়ি। ওনাকে দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। শাশুড়ি ভেতরে ঢুকে দেবরকে জিজ্ঞাসা করলো, মারুফ কোথাও যাসনি? মারুফ বলল, মা এই তো রেডি হচ্ছি, কাজে চলে যাচ্ছি। একথা বলে তারা রুমে চলে গেল। মারুফ দৌড়ে এসে আমাকে বলল, কাউকে কিছু বললে তোমার খবর আছে। কথাটা বলে গেলাম, আঙ্গুল উঁচু করে আমাকে হুমকি দিয়ে চলে গেল। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমার ভয়টা বেড়ে চলেছে। তার কারণ দেবরের হাত থেকে আমার ইজ্জত রক্ষা করতে পারবো না মনে হয়। আমি হেরে যাব। সবসময় একটা ভয়ের মধ্যে কাটছে আমার প্রতিটা দিন। আমার নিজের বাবা মা বেঁচে নেই। একটা ভাই আছে, সেও তার পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। আমাকে কি করে ভরণ পোষণ দিবে? তাছাড়া আমার একটা বাচ্চাও আছে, তার দায়িত্ব কে নিবে? সবকিছু চিন্তা করে এই ঘরে এত অনিশ্চয়তার মধ্যেও পড়ে আছি। কোথায় যাবো আর? লেখাপড়াও তো জানি টুকটাক, তেমন ভালো চাকরিও পাওয়ার আশা নেই। বিকালবেলা আনমনা হয়ে খাটের উপর হেলান দিয়ে আছি। মেয়েটা আমার পাশে ঘুমোচ্ছে। আমি ভাবলাম শাশুড়িকে সবকিছু খুলে বললে তিনি হয়তো বিশ্বাস করবেন, কিন্তু আমার কাছে তো যথাযথ প্রমাণ নেই যেটা দিয়ে তাকে আমি বিশ্বাস করাতে পারবো। আমার স্বামী যখন বেঁচে ছিলেন তার ভাই এমনটা ছিল না। আমাকে সম্মান দিয়ে কথা বলতো, আমার বাচ্চাটাকেও আদর যত্ন করতো। আর এখন বুকে সাহস নিয়ে আমি আমতা আমতা করে শাশুড়ির রুমে গেলাম। গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করলাম। তারপর সবটা খুলে বললাম। তিনি আমার কাছে প্রমাণ চাইছেন। আমার কাছে তো প্রমাণ নেই। আমি শাশুড়িকে বললাম, প্লিজ মা, আজকের রাতটা আপনি আমার সাথে থাকবেন, তবে সে কথা যেন আমার দেবর কোনোভাবেই জানতে না পারে। আমার কাকুতি মিনতি দেখে শাশুড়ি রাজি হয়ে গেল। আমার খুব অবাক লাগছে, এই প্রথমবার তিনি আমাকে বিশ্বাস করেছেন দেখে। যাই হোক, যেই বলা সেই কাজ। প্রতিদিন আমি ভয় পেয়ে লাইট অন করে ঘুমোই। আজকে লাইটটা অফ করে ঘুমোলাম বললে ভুল হবে। ঘুমের অভিনয় করছি। আমার জায়গায় শাশুড়ি, একটু দূরত্বে আমি। রুমটা এতটা অন্ধকার করে রেখেছি যে দেখে বোঝার উপায় নেই আমি ছাড়া রুমে কেউ আছে। দরজাটাও খোলা রেখেছি। রাত 1টা বাজতে না বাজতে আমার দেবর রুমের দিকে আসছে। আমি স্পষ্ট বুঝতে পারছি শাশুড়ি জেগে আছেন তখনও। আমি শাশুড়িকে ফিসফিস করে বললাম, মা আপনার ছেলে আসছে। দেবর আমার রুমে ঢুকে হাত ধরলো শাশুড়ির। এদিকে আমি লাইট দিয়ে দিলাম। আমার শাশুড়ি এখন একেবারে অবাক। আমার দেবরের চেহারাও দেখার মতো অবস্থা নেই। সে তো আরো অবাক তার মাকে দেখে। আমার শাশুড়ি দেবরের দিকে তাকিয়ে আছে, কেউ কিচ্ছু বলছে না। আমার দেবর মাথা নিচু করে লজ্জা পেয়ে তার রুমে দৌড়ে চলে গেল। আমার শাশুড়ি আমাকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। জানি না তার মতামত কি হবে। তিনি তার ছেলের পক্ষ নিবেন নাকি আমার? আমি এসব কি ভাবছি? একবার আমাকে ভরসা করেছেন বলে আমি বারবার একই রকম আশা করতে পারি না। যাই হোক, আজকে একটু শান্তির ঘুম ঘুমোতে পারবো। আমার এই সংসারে আমার কাছের মানুষ আর একমাত্র ভরসা ছিল আমার স্বামী। তিনি মারা যাওয়ার পর ভরসার ছাদটাও আমার মাথার উপর থেকে সরে গেছে। মানুষটা ভীষণ রকমের ভালো ছিল। তার ভাইয়ের বিপরীত, মেয়েদের যথেষ্ট সম্মান করত, কখনো আমাকে অসম্মান করে কথা বলেনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। সকাল হতেই আমার ঘুম ভেঙে গেল। আমি বারান্দায় এসে দেখলাম সবাই একসাথে নাস্তা করতে বসেছি। আমার শাশুড়ি আমার দেবরকে সবার সামনে অপমান করছে। এই দৃশ্য দেখে আমি অবাক। যে শাশুড়ি কোনোদিন আমার সাথে ভালো করে সুন্দর করে কথা বলেনি, সেই শাশুড়ি আমাকে সাপোর্ট দিচ্ছে দেখে আমি কোনো কিছু বলার ভাষা
মর্যাদা হারিয়ে ফেলেছি, আর চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে। আমার শাশুড়ি যখন আমার দেবরকে অপমান করছে, সে নিচের দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে আমার স্বামী খুব ভালোবাসতো। নিজের ভাইকে কেউ এত ভালোবাসতে পারে? তাকে না দেখলে বুঝতাম না। আমি মনে মনে ভীষণ খুশি হলাম। আমি ভেবে নিয়েছি আমার দেবর শুধরে গেছে। পরদিন আমি আমার রুমে আমার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। আমার শাশুড়ি তাদের নিজেদের রুমে ঘুমোচ্ছেন। এমন সময় আমার দেবর এসে আমার মুখ চেপে ধরে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল। আমার সাথে জোরাজুরি করতে লাগলো। আমার বাচ্চা হঠাৎ চিৎকার দিয়ে কান্না করে দেয়। আমার বাচ্চার কান্না শুনে আমার শ্বশুর শাশুড়ির ঘুম ভেঙে যায়। তারা এসে দেখে আমার রুমে আমার দেবর। আমি তাদের সবটা খুলে বলি। আমার দেবর আমার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এবার শাশুড়ি আমার কাছে আমার সিদ্ধান্ত জানতে চায়, তাকে কি শাস্তি দেওয়া যায়। আমি মনে মনে ভাবছি, আমার দেবরের জায়গায় যদি আমার আপন ভাই থাকতো আমি কি করতাম। আমি শাশুড়িকে বললাম তাকে আর একবার সুযোগ দিয়ে দেখতে, আর আমি বলেছি তাকে বিয়ে করিয়ে দিতে। সংসারের চাপে বা তার জীবনে কেউ আসলে সে হয়তো বদলে যাবে। তাছাড়া তার বিয়ের বয়সও হয়েছে, টাকাও মোটামুটি ভালো আয় করে। আমার শাশুড়ি আমার সিদ্ধান্তে রাজি হয়। শ্বশুর বলল, ঠিক আছে বৌমা, খুব তাড়াতাড়ি আমি বউ নিয়ে আসবো। একদিন আমি নামাজ পড়ে উঠছিলাম। আমার দেবর আমার কাছে এসে তার কাজগুলোর জন্য অনুতপ্ততা প্রকাশ করেছে। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আমার স্বামী মারা যাবার পর আমাকে অনেকে বলেছে আমার দেবরকে বিয়ে করে নিতে। আমি রাজি হইনি, যদিও বিয়ে করার নিয়ম আমাদের সমাজে আছে। আমি তাকে আমার ছোট ভাই ভেবেছি সব সময়। এখন সম্পূর্ণ পরিবারে আমরা একের ভরসা অন্যজন। আমার দেবরের ইনকামে আমার পুরো সংসার চলে। আমার সবচেয়ে বড় ভরসা আমার শাশুড়ি। তিনি যদি সেদিন আমাকে সাপোর্ট না দিত, আমি হয়তো সমাজের চোখে ঘৃণার পাত্রী হয়ে যেতাম। মেয়েদের দোষটা বড় করে দেখা হয়। এখন আমি শাশুড়ি, শ্বশুর, দেবর যাকে নিয়ে খুব ভালো আছি। প্রতিটা মানুষের জীবনে একটা ভরসার কাঁধ মানে বিশাল বড় একটা ছাদ। সম্মানিত দর্শক, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের একটা কমেন্ট নতুন গল্প লেখার অনুপ্রেরণা যোগায়। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় সিহাব। ধন্যবাদ।